হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের দ্য ক্যাট গল্পের ইউনিট 3 পড়াবো। টেক্সটে চলে এসো। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারটি চা শেষ করে, অ্যান্ড গ্যাদার্স এবং সমবেত হয় রাউন্ড দ্য ফায়ার, আগুনের চারদিকে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটি নিরুদ্বেগে ঘরের বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন, যখন সাধারণত পরিবারের সবাই যখন চা খাওয়া শেষ করে এবং আগুনের চারদিকে এসে বসে, সেই বিড়ালটিও ঘরের বাইরে বেরিয়ে আসে। কেন? কারণ সে জানে চা খাওয়া হয়ে গেছে মানে তার এখন কিছু খাওয়ার কিন্তু নেই, তাই সে সাধারণত বাইরে বেরিয়ে আসে। ট্রু লাইফ, সত্যিকারের জীবন, নাও বিগানস ফর হিম, এখন তার জন্য আরম্ভ হয়। অর্থাৎ কবি এখানে বলছেন, এতক্ষণ ধরে যে বিড়ালটি ভদ্র স্বাভাবিক অবস্থায় ছিল, এরপর থেকে অর্থাৎ অন্ধকার নামার পর থেকে সে কিন্তু আর স্বাভাবিক অবস্থায় থাকবে না, কারণ সে শিকারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, ধীরে সুস্থে হেলতে তুলতে সে তার খিড়কির উঠান থেকে নেমে আসে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার ওপর লাফিয়ে ওঠে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, তারপর আস্তে আস্তে অন্যদিকে নেমে পড়ে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে বিড়ালটি সাধারণত হেলতে দুলতে যায় এবং চিরকির উঠান থেকে নেমে আসে, তারপর বেড়ার উপর সে লাফায় এবং তারপর সে অন্যদিকে নেমে যায়। অর্থাৎ সে একটা জায়গায় স্থায়ীভাবে থাকে না, সে জানে শিকার তার শিকার কোথায় আছে, তাই সে সেই জায়গায় যাওয়ার বা পৌঁছাবার চেষ্টা করে। হি ট্রটস, সে দুলকি চালে চলতে থাকে। অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এবং একটি ফাঁকা চাল ঘরের ছাদে সে লাফিয়ে পড়ে। অর্থাৎ কবি এখানে বলছেন যে সাধারণত সে একটু হেলে দুলে চলে এবং তারপর যেতে যেতে যে ছাদটায় শূন্যতা রয়েছে বা যে ছাদটা ফাঁকা রয়েছে সেখানে সে লাফ দেয়। হিজ মুভমেন্ট বিকামস লিদি অ্যান্ড প্যান্থার লাইক, তার চলার ভঙ্গিমাটি পরিশীলিত এবং চিতাবাঘের মতো। অর্থাৎ একটা চিতাবাঘ তার শিকারকে সে অনেক দূর থেকে লক্ষ্য করে এবং দূর থেকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে সে আক্রমণ করে না, আগে সে শিকারটার গতিবিধি বোঝে এবং তারপর সে আক্রমণ করে, এবং যখন সে আক্রমণ করে সে তার শিকারটিকে নেয়, তারপর কিন্তু সে কিন্তু শান্ত হয়, আর যতক্ষণ না নেয় ততক্ষণ কিন্তু সে শিকারের পেছনে দৌড়াতে থাকে। এখানেও বিড়াল তার ব্যতিক্রম নয়। সে প্রথমে শিকারটিকে লক্ষ্য করে এবং শিকারটিকে পাওয়ার জন্য সে তার শেষ চেষ্টা পর্যন্ত বাকি রাখে না, যে শিকারটাকে যে কোনোভাবে তাকে নিতে হবে, এটাই হচ্ছে তার পরিকল্পনা। সেই জন্যই এখানে চিতাবাঘের সঙ্গে তুলনা করা হয়েছে বিড়ালকে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, সে তীক্ষ্ণভাবে এদিক ওদিক তাকিয়ে নিঃশব্দে চলতে থাকে, কারণ তার অনেক শত্রু আছে। ডগস, কুকুর, অ্যান্ড স্মল বয়েজ, এবং ছোট বালকেরা উইথ স্টোনস, পাথর নিয়ে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন একটা বিড়ালও জানে যে তার সাধারণত কতগুলো শত্রু আছে। সে জানে যে ছোট যে বালকগুলো রয়েছে হয়তো তাকে দেখলেই পাথর নিয়ে আক্রমণ করতে পারে, বা যে কুকুরগুলো রয়েছে সেই কুকুরগুলো বিড়ালটিকে দেখলে তাকে তার পেছন পেছন তাকে ধাওয়া করতে পারে। তাই সে কিন্তু নিজের মুভমেন্টটাকে নিজের কন্ট্রোলে রেখে সে কিন্তু নিঃশব্দে চলতে থাকে। অন দ্য টপ অফ দ্য শেড,
চাল ঘরের ওপরে উঠে দ্য ক্যাট আর্চেস ইজ ব্যাক অ্যান্ড রেক্স ইজ ক্লস ওয়ান্স অর টুয়াইস। বিড়ালটি তার পিঠটি ধনুকের মতো বাঁকায় এবং তার নখ দিয়ে একবার বা দুবার থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, চালঘরের পুরনো ছাদের নরম উপরিভাগে আছড়ে নেয়। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে চালঘরের উপরে যখন বিড়ালটি ওঠে তখন সে ধনুকের মতো একবার পিঠটাকে বাঁকিয়ে নেয় এবং নখ দিয়ে সে একবার দুবার আছড়ে নেয় নরম ছাদটিকে। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সে কয়েকবার আড়ামোড়া ভেঙে নেয় এটি দেখে নিতে যে তার শরীরের পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে বিড়ালটি যে আড়ামোড়া ভাঙে বা সে একবার দুবার আঁচড়ে নেয় নরম উপরিভাগটাকে, সে এমনি এমনি আড়ামোড়া ভাঙে না। আড়ামোড়া এ কারণে ভাঙে যে সে দেখে নেয় যে তার শরীরের সমস্ত পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। মানবীয় শরীরও তাই। যদি আমরা প্রতিদিন যদি হাঁটাচলা না করি, আমরা হাত পা এদিক ওদিক না সরাই বা হাত পা এদিক ওদিক চালনা না করি, তাহলে কিন্তু আমাদেরও হাত পায়ে দ্বারা কাজ করা অসম্ভব হয়ে পড়বে। এখানেও বিড়াল তার ব্যতিক্রম নয়, এটাই কবি এখানে বলতে চাইছেন। দেন তারপর ড্রুপিং হিজ হেড, তার মাথাটিকে নামিয়ে নিয়ারলি টু হিজ পজ, তার থাবার কাছে হি সেন্স অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ডার্ড, সে তার আত্মীয় পরিজনদের কাছে ডাক পাঠায়। কিসের ডাক? সে এই ডাক পাঠায় যে সে শিকারে যাচ্ছে, তাই যদি তার সাথে কেউ যদি যেতে চায় তাহলে তারাও এসে যোগদান করতে পারে। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, অনতি বিলম্বে তারা চুপিসারে অবলীলাক্রমে এবং পরিশীলিত ভঙ্গিতে ছায়ার আকারে বেরিয়ে আসতে থাকে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন তার মুভমেন্টের কথা, যেরকম ভঙ্গিতে সে এগিয়ে আসতে থাকে সেটা বলতে চাইছেন কবি। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। 1 ঘন্টা আগে তারা যখন মাছ এবং দুধের জন্য মিউ করছিল, সেই রকম ভদ্র সভ্য জীব এখন তারা মোটেও নয়। অর্থাৎ কবি এখানে বলছেন কিছুক্ষণ আগে যে প্রাণীটি এত ভদ্র এবং সভ্য ছিল, যে একটা অতিথির পায়ের কাছে গিয়ে বসছিল একটু দুধ এবং মাছ খাওয়ার জন্য, এখন সে কিন্তু এতটা ভদ্র জীব আর নয়। কেন? কারণ সে কিন্তু এখন হিংস্র হয়ে উঠেছে নিজে শিকার করবে বলে। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা হয় একনিষ্ঠ যোদ্ধা। অর্থাৎ কবি এখানে বলছেন যে কিছুক্ষণ আগে যে প্রাণীটি এত ভদ্র সভ্য ছিল, এখন সে কিন্তু আর সেই ভদ্র সভ্য নয়। তারা কিন্তু একনিষ্ঠ যোদ্ধা। নিজের খাবারটা সে কিন্তু কাউরির কাছে আর চায় না, সে ছিনিয়ে নিতে পারে, সে শিকার করতে পারে। সেই জন্য বলছে তারা যুদ্ধ করে তারা জিনিসটিকে গ্রহণ করে বা জিনিসটিকে নেয়। জাস্ট থিঙ্ক, ভেবে দেখো, হাউ মাচ
more he gets out of his life than you do out of yours. তুমি তোমার জীবনটিকে যতটা উপভোগ করো তার থেকে কত বেশি সে উপভোগ করে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে আমরা যতটা জীবনটিকে উপভোগ করার চেষ্টা করি তার থেকে বিড়াল একটু জীবনটাকে বেশি উপভোগ করে। কেন? আমরা দিনে কাজ করি কিন্তু রাতে একটু বিশ্রাম নিই, রাতে আমরা না বেরোনোরই চেষ্টা করি, কিন্তু কর্মের জন্য কাউকে কাউকে রাত্রিতেও ডিউটি করতে হয়। তো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই রাত্রে বিশ্রাম নেওয়ার চেষ্টা করি, কিন্তু বিড়াল সেটা করে না। সে দিনের বেলায় যতটা ভদ্র ছিল রাতের বেলায় ততটা ভদ্র সে থাকে না, কারণ সে জানে তাকে শিকার করতে হবে। তাই আমরা জীবনটিকে উপভোগ করার চেষ্টা করি দিনে, রাত্রে বেশিরভাগ ক্ষেত্রে নয়। কিন্তু সে দিনে যতটা জীবনটিকে উপভোগ করে তার থেকে রাত্রে বেশি উপভোগ করে জীবনটিকে। তাই এখানে কবি মানুষের উপভোগ করার সঙ্গে বিড়ালের উপভোগ করার একটা তুলনা করেছেন। অ্যান্ড এবং দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তারা খেলাধুলাও করে। হ্যাঁ, এটা সত্যি, বিড়াল তো খেলাধুলা তো করে। এখানেও কবি সেই কথা স্বীকার করে নিচ্ছেন। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস। তাদের যখন বয়স বাড়ে তারা শহরতলির খিড়কির উঠোনগুলোতে খেলতে যায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে প্রকৃতির নিয়মে বয়স সবার বাড়ে, বিড়ালেরও বাড়ে। তাই যখন তাদের বয়স বাড়ে তারা শহরতলির যে উঠানগুলো থাকে সেই খিড়কির উঠানগুলোতে তারা খেলতে যায়। দিস ব্যাকইয়ার্ডস, এই উঠানগুলো, দ্যাট আর ডাল টু আস, যেগুলো হয় নীরস আমাদের কাছে, আর টু দেম, তাদের কাছে হান্টিং গ্রাউন্ডস, শিকার ক্ষেত্র হয়, আর যেখানে দে হ্যাভ মোর গ্ল্যান্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেখানে তারা দুঃসাহসিক অভিযান করে থাকে কিং আর্থারের নাইটদের থেকেও বীরত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এখানে জানতে হবে কিং আর্থারকে। কিং আর্থার ছিলেন একজন ইংল্যান্ডের সুশাসক, যার আমলে ইংল্যান্ড সমৃদ্ধশালী হয়ে উঠেছিল, প্রজারা শান্তিতে বাস করতে পারত। এই নাইটরা, কিং আর্থারের নাইটরা ছিলেন বীরত্বপূর্ণ। তারা কিং আর্থারকে সবসময় ঘিরে রাখতেন, এবং এই নাইটরা যেমন ছিল সাহসী সেই রকমই ছিল শক্তিশালী। এই নাইটরা যত না যুদ্ধ করতে গেছে, কবি এখানে বলতে চাইছেন বিড়ালদের সেই কিং আর্থারের নাইটদের থেকে তাদের বীরত্ব কোনো অংশে কম নয়, কারণ রাত্রে বিড়ালটা যুদ্ধ করে শিকারটাকে ছিনিয়ে নিতে হয়। এমনকি স্বাভাবিকভাবে কিং আর্থারের নাইটরাও কিন্তু অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা বীরত্ব দেখিয়েছিলেন। আর বিড়াল রাত্রে তো বীরত্ব দেখাতেই হয় তাদের, না হলে তারা শিকার করতে পারবে না। তাই এখানে কিং আর্থারের নাইটরা যেমন বীরত্বপূর্ণ ছিলেন, তার সাথে বিড়ালদের বীরত্বকে কবি এখানে তুলনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে বিড়ালদের বীরত্ব কোনো অংশে কম নয় কিং আর্থারের নাইটদের থেকে। ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটাই সর্বদা বলা হয়, অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, অভিযোগ হিসাবে বিড়ালের বিরুদ্ধে, দ্যাট যে দে আর মোর ফন্ড অফ দেয়ার
home than of the people in it. তাদের বাড়ির বাসিন্দাদের থেকে বাড়িটিকেই বেশি ভালোবাসে। মানে এখানে কবি বলতে চাইছেন যে বিড়ালদের বিরুদ্ধে এটাই বলা হয়ে থাকে, সাধারণ মানুষ এটাই বলে থাকে যে সেখানকার মানুষদের থেকে তারা নাকি বাড়িটাকেই বেশি পছন্দ করে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক, বিড়াল পছন্দ করে না টু লিভ, ত্যাগ করতে হিজ কান্ট্রি, তার স্বভূমি। কেন? কারণ সে যে জায়গায় বাস করে সেখানকার অলি গলি সমস্ত রাস্তা সব কিছু তার নখদর্পণে চলে আসে, সে সব কিছু জানে, আর জেনে শুনে সে তার স্বভূমি ত্যাগ করতে চায় না। দ্য ল্যান্ড, ভূমিটি, হোয়ার, যেখানে, অল হিজ ফ্রেন্ডস আর, তার সমস্ত বন্ধু হয়, অ্যান্ড হোয়ার, এবং যেখানে, হি নোস, সে জানে, এভরি ল্যান্ডমার্ক, প্রত্যেকটা চিহ্ন। অর্থাৎ যে জায়গায় তার সমস্ত বন্ধুরা বাস করে এবং যে জায়গায় সে প্রত্যেকটা চিহ্ন জানে, প্রত্যেকটা রাস্তা জানে, প্রত্যেকটা অলিগলি জানে, সে জেনে শুনে সেই জন্য নতুন কোনো ভূমিভাগে বাস করতে চায় না বা যায় না। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, নতুন স্থানে নির্বাসিত হলে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, সে নতুন করে ভূগোল শিখতে হবে বা জানতে হবে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যদি সে পুরনো ভূমি ত্যাগ করে নতুন ভূমিতে যায় তাহলে তাকে আবার নতুন করে সেখানকার রাস্তাঘাট অলি গলি সমস্ত জায়গা তাকে চিনতে হবে, জানতে হবে। তাই সে পুরনো ভূমি ত্যাগ করে নতুন ভূমিতে যেতে চায় না। সো when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. সুতরাং যখন কোনো পরিবার চলে যায়, বিড়ালটি যদি থাকতে দেওয়া হয় তবে সে পুরনো বাড়িতেই থাকবে এবং নতুন ভাড়াটেদের সঙ্গে নিজেকে সংযোগ করে নেবে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন তার বাড়ির প্রতি এতই ভালোবাসা থাকে বা স্বভূমির প্রতি এতই ভালোবাসা থাকে যে যদি সেই বাড়িটাতে যে পুরনো ভাড়াটেরা বাস করত তারা অন্য জায়গায় যদি চলেও যায় এবং তার পরিবর্তে যদি নতুন ভাড়াটেরা এসে সেই বাড়িটায় বাস করতে থাকে তবুও সেই বিড়াল চেষ্টা করে নতুন ভাড়াটেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নেওয়ার। তারা চেষ্টা করে না সেই পুরনো ভাড়াটেদের সঙ্গে সেই স্বভূমি ত্যাগ করে চলে যাওয়ার, কারণ এখানেই সেই বিড়ালটির সার্থকতা। তার প্রভু পরিবর্তিত হলেও সে তার স্থান পরিবর্তন করে না। He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. সে তাদেরকে প্রতিপালনের সুযোগ করে দেবে আর সে নিজের মতো করে জীবনটিকে উপভোগ করে চলবে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যদি কোনো মালিক বা কোনো প্রভু চান যে সেই বিড়ালটিকে পোষ্য হিসাবে রেখে দিতে তবে সে রাখতে পারে। যদি বিড়ালটিকে সে ভালোবাসতে চায় ভালোবাসতে পারে, সে ভালোবাসার সুযোগ করে দেবে, কিন্তু সে নিজের জীবনটাকে উপভোগ করে চলে। এমন নয় সে তার নিজের জীবনটিকে উপভোগ করবে না, কারণ তারও স্বাধীনতা আছে।
তাই সে স্বাধীনতাটিকে ব্যর্থতায় কাটিয়ে দেয় না। সে উপভোগ করে, সময়ের সাথে সাথে সেও নিজেকে পরিবর্তিত করে। তাই গল্পের শেষে এটাই বলা যায় যে একটা বিড়াল কখনোই তার স্বভূমিকে ত্যাগ করে না। মানুষ যে ভিটেতে জন্মগ্রহণ করে সেই ভিটে বা সেই জায়গা ত্যাগ করে অন্য নতুন জায়গায় চলে যেতে পারে তার নিজের সুবিধার্থে, কিন্তু একটা বিড়াল সে তার প্রভু পরিবর্তন করতে পারে কিন্তু নিজের জন্মভূমি বা নিজের স্বভূমি কখনো ত্যাগ করে না। তাই কবি পদে বলেছেন এই গল্পের বিড়াল কোথায় কোথায় মানুষের থেকে আলাদা। এমনকি বিড়ালকে তিনি কিং আর্থার নাইটসদের সঙ্গেও তুলনা করেছেন। স্টুডেন্টস, তোমরা দ্য ক্যাট গল্পের ইউনিট 3 শব্দার্থগুলো একটু দেখে নিও।